আসসালামু আলাইকুম। স্ট্যাকিড আইটি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বিটিআরসি এর রিসেন্টলি যে সার্কুলারটি হয়েছে সেটি নিয়ে কথা বলবো। 2021 সালেও যেটার সার্কুলার ছিল 2020 সালে, 2021 সালে সেটির পরীক্ষা হয়েছিল, সেটার অলরেডি রেজাল্টটি দিয়ে দিয়েছে। সেটার ভাইবা কিছুদিনের মধ্যে হবে, তারপরে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু সেই ভাইবা হওয়ার আগে আরেকটা সার্কুলার অলরেডি হয়ে গেছে, আমরা সেই সার্কুলারটি নিয়ে আজকে কথা বলবো। এবং একই সাথে 2019 সালে যে পরীক্ষাটি হয়েছিল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টের বিপরীতে, সেই পরীক্ষার কোশ্চেনটি সলিউশন করব। তো প্রথম থেকে শুরু করে ভিডিওটি দেখেন, কারণ এখানে আমি অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি অলরেডি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অর্থাৎ বিটিআরসি এর জন্য একটি সাজেশন বই বের করার চেষ্টা করছি। সেখানে আপনার বিটিআরসির জন্য যতগুলো টপিকস দরকার হবে এমসিকিউ এবং রিটেন দুটো পার্টের জন্য যা কিছু দরকার হবে, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন থাকবে এবং পূর্ণাঙ্গই লেখা থাকবে সেখানে। এই বইটি যদি আপনারা ফলো করেন, আমি লেখা শুরু করেছি অলরেডি। আমি যখন এটার কাজ শেষ করব আপনাদের মাঝে আমি শেয়ার করব সেটি। তো সেটি যদি পড়েন আপনারা, তাহলে আশা করা যায় যে আপনারা যদি সম্পূর্ণটা ভালো করে বুঝে শেষ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনারা বিটিআরসির পরীক্ষা ভালো করতে পারবেন। কারণ বিটিআরসির পরীক্ষা গতানুগতিক যে পরীক্ষাগুলো হয়ে থাকে বা বুয়েট প্যাটার্ন বা অন্যান্য প্যাটার্নের মতো হয়ে থাকে না, সেই জন্য একটু আলাদা প্রিপারেশান নিতে হয়, একটু আলাদা কেয়ার করা লাগে। সেজন্যই আমি আপনাদের কাজটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আমি কাজটা শুরু করেছি। আমি যখন কাজটা শেষ করব তখন আপনাদের মাঝে বইটি শেয়ার করব। তখন আপনারা এবং আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিব যে আসলে সেই বিটিআরসির জন্য আপনার সিলেবাসটা কি, কোন কোন টপিকস পড়তে হবে এবং কোন কোন টপিকস কিভাবে পড়তে হবে, এবং বই থেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে শেষ করলে আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এবং ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন। সেটা আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, কম্পিউটার টেকনোলজির স্টুডেন্ট হয়ে থাকেন, আইটির স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা টেলিকমিউনিকেশনের স্টুডেন্ট হয়ে থাকেন, যে ডিপার্টমেন্ট থেকে হন না কেন। কারণ আপনারা জানেন যে বিটিআরসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টের বিপরীতে যে পরীক্ষাটি হয় সেখানে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশন এবং ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আবেদন করতে পারে, অর্থাৎ কম্বাইন্ড কোশ্চেন হয়। তো এই যে বিস্তারিত জিনিসগুলো, যে কোথায় থেকে কি পড়বেন, কত নম্বরের প্রশ্ন হবে, বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি একটু ভিডিও করব। তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিওটির যে মূল বিষয় সেটা হচ্ছে সার্কুলারটা নিয়ে কথা বলা, এবং একই সাথে যে 2019 সালে যে এমসিকিউ পরীক্ষা এমসিকিউ রিটেন দুইটাই হয়েছে, আমি শুধুমাত্র এমসিকিউ সলিউশনটি আজকে করব। পরবর্তীতে বিটিআরসির অন্যান্য সলিউশনগুলো আমি দেওয়ার চেষ্টা করবো এবং একই সাথে সেই বইটি নিয়ে এবং কী বিষয় নিয়ে পড়বে সেগুলো আলোচনা করবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা সার্কুলারটা নিয়ে একটু কথা বলি, সার্কুলারের বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যারা সার্কুলারটি এখনও দেখেন না তাদের উদ্দেশ্যে সার্কুলারটা একটু দেখাই। এই ছিল বিটিআরসির সার্কুলার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এটা হচ্ছে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমার প্রিভিয়াস একটা গতবারে যে সার্কুলারটি হয়েছিল সেটার বিপরীতে আমি একটা ভিডিও করেছিলাম। যারা জানান না বিটিআরসি সম্পর্কে এবং গ্রেড সম্পর্কে জানা না বা আদার্স ফ্যাসিলিটি সম্পর্কে জানা না, সেই ভিডিওটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে আসবেন। সেখানে দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানেও কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা আছে। তো এর বাইরেও আমি যেহেতু বই বের করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আপনাদের আরও উপকার আসবে বলে আমি মনে করি। তো এখানে যে দুইটি পোস্ট ছিল, টেকনিক্যাল পোস্টের ব্যাপারে আমি কথা বলবো, অন্যান্য পোস্ট আরও আছে, আমি টেকনিক্যাল দুইটি পোস্টের ব্যাপারে কথা বলবো। একটি হচ্ছে সহকারী পরিচালক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কারিগরি টেকনিক্যাল, আর সহকারী পরিচালক এটা হচ্ছে আপনার প্রশাসন এবং মানব সম্পদ, এটা আমাদের টেকনিক্যাল না, এটা হচ্ছে প্রশাসন এবং মানব সম্পদের অ্যাডমিনের। এবং সহকারী পরিচালক এটা হচ্ছে অর্থ হিসাব ও রাজস্ব পোস্টের জন্য, এটা 9ম গ্রেড। এবং আছে আপনার টেকনিক্যাল পোস্ট আছে হলো উপসহকারী পরিচালক কারিগরি, হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ঠিক আছে, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হচ্ছে 10ম গ্রেড। এর স্যালারি স্কেল হচ্ছে আপনার 16,000 থেকে শুরু। আদার্স ফ্যাসিলিটি হচ্ছে আপনারা জানেন যে বিটিআরসিতে হচ্ছে 100% হাউস রেন্ট দেওয়া হয়, শতভাগ, অর্থাৎ আপনার স্যালারি যদি 16,000 হয় তাহলে আপনার হাউস রেন্ট পাবেন 16,000, ঠিক আছে। আদার্স ফ্যাসিলিটি অন্যান্য এবং ইন্টারনেট যে ফ্যাসিলিটিটা আছে, ইন্টারনেট বিল পাবেন একটা 1500 টাকার মতো একটা ইন্টারনেট বিল পাবেন। এটা হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে আপনি 2000 টাকার মতো একটা ইন্টারনেট বিল পাবেন। সো এই হচ্ছে বিষয়। এছাড়া অন্যান্য মেডিকেল অ্যালাউন্স বা অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো অবশ্যই পাবেন। তো
তো নিঃসন্দেহে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে বিটিআরসি অন্যতম একটা প্রতিষ্ঠান, এবং আমার মতে এটা একটা বেস্ট প্রতিষ্ঠান, যেহেতু আমি এখানে জব করেছি। সো সেই অনুযায়ী বলছি যে এটা হচ্ছে আপনার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা এখানে কী কী আবেদন করতে পারবেন? আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবেদন করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার্স, ইঞ্জিনিয়ারিং বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখেন 4টা ডিপার্টমেন্ট আবেদন করতে পারবেন। এখানেও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে 4টা ডিপার্টমেন্ট আবেদন করতে পারেন। এখানে পোস্ট হচ্ছে 6টা, আর এখানে পোস্ট হচ্ছে আপনার 7টা। তো এগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা আবেদন করতে হলে আপনাকে যেতে হবে btrc.teletalk.com.bd, ওকে, btrc.teletalk.com.bd। এখানে অ্যাপ্লিকেশন করার পরে 224 টাকা মনে হয় অ্যাপ্লিকেশন ফি, অনেক কম। সবাই আবেদন করতে পারবেন আশা করি। এত কম টাকা অ্যাপ্লিকেশন অন্যান্য চাকরি তার সাধারণত হয় না। এখানে যা ইনস্ট্রাকশন সব কিছু দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন এবং ইনস্ট্রাকশন পড়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, তাহলে ভুল হবে না, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 224 টাকা, যেখানে লেখা আছে 224 টাকা। তো কেউ ধরেন অ্যাপ্লিকেশন ফিল আপ করছেন, ভুল হয়েছে, টাকা দেন নাই, সেক্ষেত্রে আবার অ্যাপ্লিকেশন পূরণ করে টাকাটা দিবেন। টাকা জমা দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা জমা হয়ে যাবে। তো এটা একটু খেয়াল করে করবেন যাতে ভুল না হয়, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আমি বারবারই বলছি যে আমি একটা বিস্তারিত ভিডিও করব যে কী পড়বেন, কোথায় থেকে পড়বেন, কীভাবে পড়লে আপনি ভালো করতে পারবেন, জবটা পাবেন। হ্যাঁ, তো সেই ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন। আমি সেই ভিডিওটা, বইটার কাজ শেষ হলে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর আমরা এখন চলে যাব হচ্ছে 2019 সালে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টের বিপরীতে যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটির সমাধানে। তো আমরা এখন সমাধানে প্রথম যে কোশ্চেনটি ছিল এখানে আপনারা জানেন যে এই পরীক্ষাটিতে আপনার এমসিকিউ পার্ট থাকে এবং রিটেন পার্ট থাকে। প্রথমে এমসিকিউ 30 থেকে 40টার মতো এমসিকিউ থাকে, তারপরে আপনার রিটেন পার্ট থাকে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এখানে এমসিকিউতে আপনার ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট মিলিয়ে মিক্সার থাকে, এবং আপনার রিটেনেও আপনার দেখা গেছে যে ম্যাক্সিমামে ডিপার্টমেন্ট থেকে থাকে, 2-1টা কোশ্চেন থাকে হচ্ছে নন থেকে, ঠিক আছে। 2-1টা কোশ্চেন থাকে, যেমন ম্যাথ থেকে থাকে, ইংলিশ থেকে থাকে, আপনার এসএ লিখতে বলে ইংলিশ থেকে, ট্রান্সলেশন থাকে ইংলিশ থেকে, এবং ম্যাথ 2টা বা 1টা থাকে ম্যাথ, ঠিক আছে। সো এই বিষয়। তো এখন দেখেন, আর পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট হয়, 100 মার্কের পরীক্ষা হয়। সো আমরা প্রথম প্রশ্নটি দেখি এমসিকিউ। দ্য রেশন অফ নাম্বার অফ সাকসেসফুল কল টু দ্য নাম্বার অফ অল কল অ্যাটেম্পট ইজ নোন অ্যাজ। এটাকে কি বলে? এটাকে আমরা জানি, এটাকে বলা হচ্ছে কল কমপ্লিশন রেট, সিসিআর বলে। কল কমপ্লিশনের যারা টেলিকমিউনিকেশন ছাত্র তারা এটা খুব ভালো করে জানেন, এটাকে বলা হচ্ছে কল কমপ্লিশন রেট, ওকে। So the next question is, what is the acceptancy value of dividing point between the wander and the jitter? Jitter এবং wander এর মধ্যে যে acceptancy value of dividing point কত? সো এটা হচ্ছে কত? এটা হচ্ছে 10 হার্জ, 10 হার্জ, ঠিক আছে। এটা টেলিকমিউনিকেশনের ছাত্ররা জানেন। এরপরের কোশ্চেনটি ছিল, if the voice channel is free in PSTN public switch telephone network, then what would be the maximum data rate supported by 3.1 kilohertz bandwidth of a voice channel? তো ম্যাক্সিমাম ডাটা রেট কখন আমরা হিসাব করতে পারি? আমরা জানি যে আমাদের ধরেন একটা চ্যানেল আছে হচ্ছে একটা চ্যানেল নয়েজি চ্যানেল হতে পারে এবং নয়েজলেস চ্যানেল হতে পারে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম কখন হবে? যখন আমার চ্যানেলটা কি হবে, নয়েজলেস হবে, তখনই আমার এটা ম্যাক্সিমাম হবে। তো নয়েজলেস চ্যানেলের ক্ষেত্রে নিউকেস্ট একটা থিওরেম আছে। কি থিওরেম? থিওরেমটার নাম হচ্ছে, আমি একটু কলমটা নিয়ে নিই, নিউকেস্ট থিওরেমে কি বলছে যে ম্যাক্সিমাম যে ডাটা রেটটা হবে সেইটা হবে ম্যাক্সিমাম ডাটা রেটটা হবে, এটা আমি ছোটো হাতের বিধি, এটা হচ্ছে ছোটো হাতের বিধি। ম্যাক্সিমাম ডাটা রেটটা হবে আপনার 2 × v × log 2⁻L। তো এখানে বি হচ্ছে ব্যান্ডউইথ, আর এল হচ্ছে আপনার সিগন্যাল লেভেল। সো সিগন্যাল লেভেল আমরা এখানে যদি 2 ধরি, সিগন্যাল লেভেল যদি 2 হয় তাহলে 2 × ব্যান্ডউইথ হচ্ছে, এখানে বলা হচ্ছে সাপোর্টেড হচ্ছে 3.1 কিলোহার্টজ। তো আমাদের এটা যদি আপনার 3 কিলোহার্টজের যদি চ্যানেল হয় তাহলে আমরা এখানে যে এটাকে যদি কিলোহার্টজ থেকে যদি হার্টজে কনভার্ট করি তাহলে হয় 3000 হার্টজ, তাই না? 3000 হার্টজ ইন্টু log 2⁻²। এল এর মান যদি 2 হয় তাহলে 2⁻², log 2⁻² মানে কত? 1, তাহলে 1 ইকুয়াল টু কত হচ্ছে 6000 বিট
পার সেকেন্ড। ওকে, 6000 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে আনসার, 6000 বিট পার সেকেন্ড। ওকে, সো দ্য নেক্সট কোশ্চেন হলো, পরবর্তী প্রশ্নটা হলো হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ডিবিএমএস। ওখানে 4টা অপশান দেওয়া ছিল, 4টা অপশানের মধ্যে একমাত্র এমএস অ্যাক্সেসটা ছিল আপনার ডিবিএমএস, যেটা দিয়ে আমরা ডিবিএমএস এর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কাজ করতে পারি। ওখানে যে 4টা, ওখানে ওয়ার্ড ছিল, মেবি এক্সেল এরকম কিছু ছিল। সো এখানকার মধ্যে রাইট আনসার হচ্ছে এমএস অ্যাক্সেস। আচ্ছা, এরপরের প্রশ্নটি ছিল হাউ মেনি ইউনিক সাইন কুড বি স্পেসিফাইড বাই ইউজিং ASCII 8। তো ASCII 8 বিট কোড, তাই না? 8 বিট কোড মানে তাহলে আমরাকে কয়টা নাম্বারকে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো 8 বিট কোড দিয়ে? এটা বের করার সহজ সূত্র হচ্ছে 2n, তাই না? তো 2n ইকুয়াল টু আমরা কি জানি? 2n, n এর মান কত এখানে? 8। কয়টা বিট? 8 বিট। ASCII 8 মানে 8 বিট, তাহলে 2n মানে কত? 256। ওকে, তার মানে 256, আনসার হবে 256। সো 256। ওকে, সো দ্য পরবর্তী প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য লাইন 8x + 6y = 17 অ্যান্ড 8x + 6y - 37 = 0। এই যে দুইটা লাইন দেওয়া আছে এখানে, এই দুইটা লাইনের মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন ছিল। ধরেন প্রথম যে ইকুয়েশনটা দেওয়া আছে লাইনের, হ্যাঁ, x + by = c, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা ধরলাম আমি এই লাইনটা এবং এই লাইনটা, ঠিক আছে? তো এই দুইটা লাইনের মধ্যে আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে। তো দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্স আমাকে বের করার একটা সূত্র আছে। ডিস্টেন্স বের করার সূত্রটা বের করার আগে আমি যদি এই দুইটা লাইনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 8x + 6y = 17, এটা হচ্ছে c এর মান, 8 হচ্ছে a এর মান এবং 6 হচ্ছে b এর মান। তাহলে এর মান 8, b এর মান 6, এখানেও a এর মান 8, b এর মান 6। আর 37কে যদি আমরা এই পাশে নিয়ে যাই, এখানে c1 = 17 আর c2 = 37, এই পাশে নিয়ে গেলে 37। তাহলে আমরা ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা এখানে সূত্র জানি, ডিস্টেন্স ইকুয়াল টু আমরা সূত্রটা হবে c1 - c2 ডিভাইডেড বাই √a² + b²। তো এটাকে যদি আমরা এখন লিখি c1 - c2, c1 কত? c1 হচ্ছে আমার, এটা হচ্ছে আপনার মোড হবে, হ্যাঁ। তো c1 বা c2 - c1 এটা দিলেও হবে, c2 - c1 দেওয়াটা বেটার। সো এখানে 37 যদি আমি লিখি, 37 - 17 ডিভাইডেড বাই, এখানে মডুলো দিয়ে দিলাম, তাহলে এটা নেগেটিভ আসবে, সমস্যা না। আপনি যদি 17 আগে লেখেন তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে √8² + 6² তাহলে আমার আসতেছে 37 - 17 = 20 আর ডিভাইডেড বাই 8² + 6² = √100। √100 মানে 10, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে 2। তাহলে এটার আনসার হবে কত? এই দুইটা লাইনের মধ্যে দূরত্ব হচ্ছে 2, আনসার 2। ওকে, এরপরের প্রশ্নটা ছিল হুইচ অফ দ্য ফলোয়িং কনভার্ট দ্য ডকুমেন্ট রিটেন বাই HTML। ওখানে 4টা অপশন দেওয়া ছিল, যেমন HTTP ছিল, HTTPS ছিল, ওয়েব ব্রাউজার ছিল। তো এই 4টা অপশনের মধ্যে আমরা জানি যে আমাদের ব্রাউজার কি করে HTML-কে কনভার্ট করতে পারে, ঠিক আছে? সো আমার রাইট আনসার হবে ব্রাউজার, ঠিক আছে? ব্রাউজার, রাইট আনসার ব্রাউজার। ওকে, এরপরের প্রশ্নটি ছিল হুইচ ওয়ান ট্রান্সফার ডাটা অ্যাট দ্য হাইস্ট স্পিড। অর্থাৎ ওইখানে 4টা কেবলের নাম ছিল। একটা ছিল STP কেবল, STP ছিল, UTP ছিল, তারপরে আপনার কোয়াক্সিয়াল কেবল ছিল, আর ছিল কি ফাইবার অপটিক কেবল ছিল, ফাইবার অপটিক কেবল ছিল। আমরা জানি যে STP কেবলের স্পিড কত? STP কেবলের স্পিড ম্যাক্সিমাম স্পিড হয় 250 Mbps, এটা হচ্ছে ক্যাটাগরি ভেদে আবার আলাদা হয়। UTP কেবলের ক্ষেত্রে স্পিড হয় হচ্ছে 10 থেকে 1000 Mbps পর্যন্ত হয়ে থাকে, এটাও ক্যাটাগরি ভেদে আলাদা হয়। অর্থাৎ ধরেন ক্যাট 1-এ হয় আপনার 10 Mbps আর ক্যাট 5-এ হয় আপনার, ক্যাট 5 যদি হয় সেটা হয় 1000। সো ক্যাটাগরি অনুসারে এটা আলাদা হয়। আর কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে স্পিডটা হয় আপনার, কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে স্পিডটা হয় সাধারণত আপনার 10 Mbps থেকে শুরু হয়, ঠিক আছে? 10 Mbps থেকে। আর আপনার ফাইবার অপটিকের ক্ষেত্রে যদি হিসাব করেন, ফাইবার অপটিকের ক্ষেত্রে আপনার গিগাবাইট, এটার স্পিড হচ্ছে গিগাবাইটে, তার মানে 500 GB/s। ওকে, সো দেখা যাচ্ছে যে এটার মানে ফাইবারের স্পিড সবচাইতে বেশি, তাহলে রাইট আনসার হবে ফাইবার অপটিক কেবল। এরপরের প্রশ্নটি ছিল হুইচ ওয়ান অ্যাক্টস অ্যাজ দ্য ব্যাকবোন অফ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ জিনিসটা কি? গ্লোবাল ভিলেজ জিনিসটা হচ্ছে আপনার
আপনার ইউনিভার্স, আপনার পুরো পৃথিবীতে যত মানুষ আছে, যত কিছু আছে, সব কিছুকে একটা নেটওয়ার্কের আয়ত্তে নিয়ে আসা। তো নেটওয়ার্কের আয়ত্তে নিয়ে আসতে হলে আপনাকে পুরো সব কিছুর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, একটা কানেকশন স্থাপন করতে হবে। তাহলে এটা কম্পোনেন্টটাকে হুইচ ওয়ান অ্যাক্টস অ্যাজ দ্য ব্যাকবোন অফ এ গ্লোবাল ভিলেজ। 4টা অপশান ছিল, 4টা অপশানের মধ্যে রাইট অপশানটা ছিল হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি। আপনাকে পুরা পৃথিবীর মধ্যে যদি গ্লোবাল ভিলেজ যদি আপনাকে করতে হয়, গ্লোবাল ভিলেজ তৈরি করার জন্য যে ব্যাকবোন, সেই জিনিসটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক স্থাপন করতে হবে, ঠিক আছে? না হলে আপনি কিভাবে ধরেন আপনি আমার সাথে আপনি আরেকজন ব্যক্তির সাথে ডাটা ট্রান্সফার করবেন বা তথ্য আদান প্রদান করবেন, হোয়াট এভার ইট ইজ, তখন আপনাকে কী করতে হবে? একটা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি তাদের মধ্যে স্থাপন করতে হবে পুরো ওয়ার্ল্ডের মধ্যে। এটাই হচ্ছে আপনার গ্লোবাল ভিলেজের ব্যাকবোন, নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নটি ছিল ইফ দ্য ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল কম্পোনেন্ট অফ এ geomagnetic field in a place is 32 microtesla and 20 microtesla respectively, how much is the diff? এখানে ডিফ কি? ডিফটা হচ্ছে আসলে ম্যাগনেটিক অ্যাঙ্গেল বলা হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক ডিফ অ্যাঙ্গেল বলা হয়। তো এটা হচ্ছে একটা জাস্ট অ্যাঙ্গেল কার মধ্যে যে ভার্টিক্যাল যে ম্যাগনেটিক লাইনটা আছে এবং হরিজন্টাল যে ম্যাগনেটিক লাইনটা আছে, এই দুটা লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাই হচ্ছে আপনার ডিফ অ্যাঙ্গেল বা ম্যাগনেটিক ডিফ অ্যাঙ্গেল আর কি। সো এখানে যে মানগুলো দেওয়া আছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল জিওম্যাগনেটিক ফিল্ডের যে লাইন ফিল্ডের যে মান আছে, এটা হচ্ছে 32 মাইক্রোটেসলা এবং 20 মাইক্রোটেসলা। তো ভার্টিক্যালের লাইনটা দেওয়া আছে, ভার্টিক্যাল লাইনের ক্ষেত্রে দেওয়া আছে আপনার হচ্ছে 32 মাইক্রোটেসলা, তাই না? 32 মাইক্রোটেসলা। তো 32 মাইক্রোটেসলাকে যদি আমরা গজে কনভার্ট করি, তাহলে 0.01 দিয়ে যদি গুণ করি, তাহলে হয় 0.32 গজ। আর আমরা হরিজন্টালটাকে যদি আমরা কনভার্ট করি, হরিজন্টাল হচ্ছে আপনার 20 মাইক্রোটেসলা। তো 20 মাইক্রোটেসলাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে আমার আসতেছে হচ্ছে 0.20 গজ। ওকে, তো আমরা ডিফ অ্যাঙ্গেল বা ম্যাগনেটিক ডিফ অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি জানি? ম্যাগনেটিক ডিফ অ্যাঙ্গেলের ফর্মুলাটা হচ্ছে tan ডেল ইকুয়াল টু হবে HL বাই BL ইকুয়াল টু HL এর মান কত দেওয়া আছে? HL এর মান হচ্ছে 0.20 আর BL এর মান দেওয়া আছে ভার্টিক্যাল লাইনের, ম্যাগনেটিক ভার্টিক্যাল লাইনের, এটা হচ্ছে 0.32। তো 0.32 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমার আসতেছে সামথিং আসবে। তো আমরা এটাকে যদি এটা অর্থাৎ ডেলটাকে এদিকে নিয়ে যাই, আপনার 10 ডেল ইকুয়াল টু এটা। এখন আমরা ডেল ইকুয়াল টু যদি 10 ইনভার্স, এটাকে জাস্ট ক্যালকুলেটরে ফেললে এখানে একটা মান আসবে। আমি মানটা, যেহেতু আমার ক্যালকুলেটর এখন হাতে নেই, আমি জাস্ট মানটা লিখলাম। আপনারা ক্যালকুলেটরে বসানোর পরে 10 ইনভার্স এখানে ভাগ করার পরে যে মানটা আসবে সেটা যদি লেখেন, তাহলে দেখবেন যে এখানে মান আসবে হচ্ছে 32 ডিগ্রি। সো এটার আনসার হবে কত? 32 ডিগ্রি। ওকে, সো এই যে দুইটা লাইন, ম্যাগনেটিক লাইন, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 32 ডিগ্রি। ওকে, তারপরের প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ার্ড বাই এ পাম্প টু ড্র 10 লিটার অফ ওয়াটার টু এ হাইট অফ 10 মিটার, অর্থাৎ 10 মিটার উঠাইতে আপনার কত ক্ষমতার পাম্প লাগবে, ঠিক আছে? এভরি সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে 10 মিটার উপরে উঠাইতে, 10 লিটার পানি 10 মিটার উপরে উঠাইতে কতটুকু ক্ষমতার প্রয়োজন হবে, পাম্পের ক্ষমতা কতটুকু প্রয়োজন হবে। তো সেটা আমরা কিভাবে বের করি? আমরা জানি যে পাওয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে ফিজিক্স থেকে আসছে অঙ্কটাই, অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সে, সেখান থেকে আসছে। তো আমরা জানি যে পি ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই টি। সো ডাব্লিউ ইকুয়াল টু, যেহেতু এখানে অবিকর্ষের একটা ব্যাপার আছে, তাহলে এম জি এইচ বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ আর টি তো নিচে আসেই। তাহলে এম হচ্ছে কত? এম হচ্ছে আমার 10 লিটার। 10 লিটার মানে হচ্ছে যে 1 লিটার সমান 1 কেজি, সো 10 কেজি বা 10 লিটার একই কথা। আর এটা হচ্ছে 9.8 ইন্টু এইচ কত? 10 মিটার। আর নিচে হচ্ছে আমার কত? এভরি সেকেন্ড মানে 1 সেকেন্ড 1, তাহলে কত হচ্ছে? 10, 9.8 আর ইন্টু 10, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 980 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা জুলে লিখতে পারি, তাহলে 980 জুল।
তাহলে আনসারটা হবে 980 জুল। ওকে, সো কেন জুলে দেখালাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা যদি অঙ্ক আসতো তাহলে এটা দিলেই চলতো, কিন্তু আপনার এমসিকিউতে ছিল জুলে, সো আপনাকে এটা জুলেই এই জন্য লিখে দেখালাম যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার মানে হচ্ছে জুল, 980 জুল। তো আনসারটা হচ্ছে 980 জুল। তো এরপরে প্রশ্নটি ছিল হোয়াট কাইন্ড অফ এনার্জি ইজ স্টোর ইন এ স্ট্রেস স্প্রিং, কী ধরনের এনার্জি স্টোর করা থাকে স্ট্রেস স্প্রিং, এটা হচ্ছে আপনার পটেনশিয়াল এনার্জি। এরপরে প্রশ্নটি ছিল হুইচ টাইম অফ দ্য ফলোয়িং প্রপার্টিজ অফ এ বডি ক্যান নট বি চেঞ্জ উইথ অ্যান অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ আপনি ফোর্স অ্যাপ্লাই করে আপনি ওই বডিটার আপনি চেঞ্জ করতে পারবেন না, প্রপার্টি চেঞ্জ করতে পারবেন না। সো এখানে যে অপশানগুলি ছিল মাস ছিল, লেন্থ ছিল, শেপ ছিল, ভলিউম ছিল। আপনি একটু খেয়াল করেন যে আপনি যদি ভলিউমের কথা চিন্তা করেন, ভলিউম কিন্তু আপনি কমাইতে পারবেন, কম্প্রেস করে কিন্তু আপনি কমাইতে পারবেন। আবার আপনি শেপের কথা যদি চিন্তা করেন, শেপও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আপনি ফোর্স অ্যাপ্লাই করে। আপনি যদি লেন্থের কথা চিন্তা করেন, সেটাও আপনি ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি ভরের কথা চিন্তা করেন, সেটা কিন্তু আপনি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু আপনি একটা জিনিসের ভর কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তো সেই কারণে এটার আনসারটা হবে মাস। মাস মানে হচ্ছে কি ভর। সো রাইট অ্যান্সার ইজ মাস। ওকে, তারপরে ছিল আপনার স্থিতিস্থাপকতা, ইলেকট্রিসিটি থেকে অঙ্ক ছিল, এটা ফিজিক্স থেকে ছিল হাউ মাস ফোর্স, এগুলোর প্রত্যেকটির মান ছিল 1। সো এগুলো ছিল এমসিকিউতে, এগুলো কোনো রিটেন না, একটু খেয়াল রাখবেন। হাউ মাচ ফোর্স শুড বি exerted on steel of a cross section area 1 into 10 to the power -4 meter square in order to double its length। হ্যাঁ, লেন্থকে ডাবল করার জন্য ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে 20 to the power 11 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি যে ইয়াংয়ের গুণাঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে সূত্র ইয়াংয়ের গুণাঙ্ক ইকুয়াল টু এফ বড় হাতের এল বাই এ ছোট হাতের এল। এখানে যেহেতু আপনার এল ইকুয়াল টু ছোট হাতের এল, তাহলে আমরা লিখতে পারি এখানে আপনার আমাকে বের করতে হবে কি ফোর্সটা বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল টু, আমরা এফটা এই পাশে নিয়ে আসি, এফ ইকুয়াল টু ওয়াই এ, তাই তো ওয়াই এ। তাহলে আমার ওয়াই এর মান কত দেওয়া আছে 2 into 10 to the power 11, 2 into 10 to the power 11, তাই না, 11 নিউটন মিটার স্কোয়ার। এককটা লিখলাম না, ইন্টু এর মান কত দেওয়া আছে 10 to the power -4 মিটার স্কোয়ার, তাহলে 10 to the power -4। এখানে কোনো কনভার্সনের দরকার নেই, কারণ দুইটাই আপনার এমকেএস আছে, নিউটন পার মিটার স্কোয়ার আর এটাও মিটার স্কোয়ার আছে। তাহলে এটা কাটাকাটি যে 2 into 10 to the power কত থাকে 7 থাকে, ঠিক আছে। এখানে মিটার স্কোয়ার আর এখানে নিউটন পার মিটার স্কোয়ার কাটাকাটি থাকে, আর থাকে হচ্ছে নিউটন। আমরা জানি যে বলের একক নিউটন, সেই হিসাবে আমরা নিউটন বসাই দিতে পারি। তাহলে আনসারটা হবে 2 into 10 to the power 7 নিউটন। ওকে, এটা হচ্ছে আনসার। সো আনসারটা হবে 2 into 10 to the power 7 নিউটন। ওকে, তারপরে প্রশ্ন ছিল এ ওয়্যার রেজিস্ট্যান্স ইজ 12 ওহম। একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে, ধরেন একটা এরকম একটা ওয়্যার, সেই ওয়্যারের এভাবে একটা রেজিস্ট্যান্স আছে যার রেজিস্ট্যান্সের মান হচ্ছে 12 ওহম। ওকে, এখন বলা হচ্ছে ইফ ইট ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্ট, আমরা এটাকে যদি ডিভাইডেড করি দুইটা পার্টে, অ্যান্ড দ্য পার্ট আর দেন কানেক্টেড ইন এ প্যারালাল কম্বিনেশন, অর্থাৎ দুইটা পার্ট করে যেটাকে আমরা যদি প্যারালালে সংযুক্ত করে দিই, দুইটা পার্ট করলে এটাকে ধরেন আপনার 12 আছে, 12কে আমরা যদি 2 পার্ট করি তাহলে হয় 6 ওহম করে, তাই না, প্রত্যেকটা পার্ট। এখন আমরা যদি এরকম একটা সার্কিট তৈরি করি যেটা প্যারালালে থাকবে, 6 ওহম দুইটা না, দুইটা ভাগ করলাম, প্রত্যেকটা 6 ওহম করে, তাহলে এটাকে যদি আমরা এখন এরকমভাবে 2 ভাগ করি, ধরেন এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তাই তো। এখন এটা হচ্ছে 6 ওহম আর এটা হচ্ছে 6 ওহম, তাই না, দুইটা প্যারালালে আছে। তো প্যারালালে থাকলে আমরা জানি যে টোটাল রেজিস্ট্যান্স বা ইফেক্টিভ রেজিস্ট্যান্স কত হবে। সো দ্য টোটাল রেজিস্ট্যান্স আরটি ইকুয়াল টু হবে, দুইটা প্যারালাল আছে, তো প্যারালাল কীভাবে বের করে 6 ইন্টু, অর্থাৎ এটাকে যদি আমি লিখি 6 প্যারালাল 6, তাই না, এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করি 6 ইন্টু 6 বাই 6 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে 6 6 36 ডিভাইডেড বাই 12, তাহলে হয় 3 12 36, তাহলে 3 ওহম। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স বা ইফেক্টিভ রেজিস্ট্যান্স হচ্ছে 3 ওহম। তাহলে আনসার কী হবে 3 ওহম, ঠিক আছে। 6 প্যারালাল 6 এভাবে আমরা গাণিতিকভাবে এভাবে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। 6 প্যারালাল 6 এর মানটা বা ক্যালকুলেটরে দিলে আপনারা সহজে বের করতে পারবেন। সো এটি ছিল, এইটার আনসার হচ্ছে কি 3 ওহম। আচ্ছা,
তো এরপরে প্রশ্নটি ছিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল নাম্বার অফ 734 হেক্সাডেসিমাল নাম্বার। এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। কীভাবে বুঝলাম অক্টাল নাম্বার? কারণ এর যে বেজ এভাবে 8 দেওয়া আছে, তাহলে এটা একটা অক্টাল নাম্বার। তো অক্টাল নাম্বার আমরা যদি এটাকে ধরেন আমার নাম্বারটা আছে হচ্ছে 734, এটাকে যদি আমরা কি করব অক্টাল নাম্বার থেকে হেক্সাডেসিমালে কীভাবে যাই? আমরা প্রথমে আমরা অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, 3 বিটের ডেসিমেলে, কারণ অক্টাল বিট লিখতে আমরা জানি যে 3 বিট লাগে। সে কারণে যারা কনভার্সন পারে না তারা আমার ডিজিটাল ইলেকট্রনিক্সের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখলেই পারবেন আশা করা যায়। আর এখানে যেটা আমি বলে দিচ্ছি, তাহলে এই 734 এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি 3 বিট আকারে, তাহলে 7কে যদি আমরা লিখি তাহলে 1117, তাই না? আচ্ছা 7 হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার 3 মানে হচ্ছে 011 হয়ে গেল, 3 বিটের অক্টালের ক্ষেত্রে 3 বিট। আর আপনার আছে লাস্টে 4 এর ক্ষেত্রে আমরা কত জানি 421, তাহলে 100, তাহলে হয়ে গেল 734 এর আমরা বাইনারি পেয়ে গেলাম। এখন আমরা বাইনারিকে কী করব? 4 বিট করে নিব এই দিক থেকে, ঠিক আছে? রাইট পাশ থেকে আমরা 4 বিট করে নিলে সেটাকে আমরা যখন কনভার্ট করে ফেলবো হেক্সাডেসিমেলে, তখন সেটা 4 বিট করে নিয়ে আমরা কনভার্ট করে ফেলবো হেক্সাডেসিমেল কোডে, তাহলে আমরা হেক্সাডেসিমেল কোডটা পেয়ে যাব। তাহলে দেখেন এখান থেকে 4 বিট যদি নিই রাইট পাশ থেকে 1 2 3 4, তাহলে কত 8421, তাহলে 8 4 12, তো 12 হচ্ছে আমার টোটাল আসতেছে। তো 12 তো আর হেক্সাডেসিমেলে লেখা যায় না, আমরা জানি যে 10 ইকুয়াল টু হচ্ছে এ, 11 ইকুয়াল টু হচ্ছে বি, 12 ইকুয়াল টু হচ্ছে সি, আর আপনার হচ্ছে সি, 13 হচ্ছে ডি, ঠিক আছে? তাহলে আমার এখানে আসতেছে 12 মানে কি সি, আবার 4 বিট নিয়ে নিলাম অলরেডি, এই 4 বিট, আবার এই 4 বিট 1 2 3 4, এই 4 বিট, তাহলে এই 4 বিটের মান কত 1101, তার মানে কত 13 মানে কত ডি, ঠিক আছে? আর এখানে আছে 1, তাহলে আগে ধরেন 3টা 0, তাহলে 0001, তাহলে কত হয় 1, তাহলে 1DC, তাহলে 734 এর হেক্সাডেসিমাল হচ্ছে 1DC। ওকে, সো 1DC। সো এইটি ছিল পরবর্তী প্রশ্ন, হোয়েন দেয়ার ইজ নো ফরবিডেন রিজিয়ন বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ব্যালেন্স ব্যান্ড দ্য সাবস্টেন্স ইজ কল্ড। আমরা জানি যে কন্ডাকশন যদি কোনো ফরবিডেন গ্যাপ যদি না থাকে সেটাই হচ্ছে আমাদের কন্ডাক্টরের ক্ষেত্রে এটা এমন হয়। এটা হচ্ছে এরপরের প্রশ্নটি ছিল হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন দ্য লোয়েস্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এটা ইলেকট্রন হবে ইন দ্য লোয়েস্ট অরবিট অফ হাইড্রোজেন, এটা ছিল সর্বশেষ প্রশ্ন। সো এটির উত্তর হচ্ছে h/2π। ওকে, সো এই ছিল প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে যে অনেক কঠিন হয়, তাই তো? সো এটা আসলে কঠিন না, আপনারা যদি একটু সিলেবাস মেনটেন করে কোন কোন টপিকস পড়তে হবে এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা আশা করা যায় যে ভালো করতে পারবেন। আর যারা সিলেবাস বুঝবেন না, গতানুগতিক যে পরীক্ষাগুলো আছে সেগুলোর মতো করে যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রে কঠিন বা হওয়াটাই স্বাভাবিক। কারণ এই যে সাবজেক্টগুলো দেখলেন, এই সাবজেক্টগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না। আর এখানে দেখলেন যে ফিজিক্স থেকে কোশ্চেন হয়েছে, তার মানে যে সবসময় যে ফিজিক্স থেকে হবে তাও না ব্যাপারটা। বা আপনার যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন যে আপনার মোটর থেকে কোশ্চেন হয়েছে, তার মানে যে সবসময় যে মোটর থেকে কোশ্চেন হবে ব্যাপারটা তা না। এই জন্যই যেটা বলছে যে কোশ্চেন অ্যানালাইসিস করে এবং কে এক্সাম নেবে এই সব কিছু অ্যানালাইসিস করে আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, এবং আপনারাও যারা অ্যানালাইসিস করবেন তারাও একটা সলিউশন দাঁড় করিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, যাতে করে কি হবে আপনি একবারে স্পেসিফিক যা আসবে সেই বিষয়টা নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে দেখবেন যে আপনি পরীক্ষার হলে কমন পাবেন। আপনি যদি অযথা মানে সব কিছু যে মাইক্রোপ্রসেসর পড়তেছেন, অপারেটিং সিস্টেম পড়তেছেন, লিনাক্স করতেছেন, হ্যাঁ, তারপরে শেল স্ক্রিপ্টিং পড়তেছেন, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তেছেন, ডাটা প্রসেসিং পড়তেছেন, বিগ ডেটা পড়তেছেন, সব জিনিস পড়তেছেন, কিন্তু সব জিনিস থেকে কিন্তু বিটিআরসিতে কোশ্চেন হবে না। বেশ কিছু মানে বিষয় থেকে গুরুত্বপূর্ণ 4-5টা বিষয় আছে, ওই বিষয়গুলো থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন হয় বা হবে। তো সেই জন্য ওই বিষয়গুলোর উপরে খুব বেশি জোর দিতে হবে। তো এই যে সকল বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। তো সে পর্যন্ত অপেক্ষা করুন, সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে বিটিআরসি রিলেটেড, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার সেখানে চেষ্টা করব। তো সবার একটা ভালো প্রিপারেশান এবং সবার দ্রুত জব প্রত্যাশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।